Today's offering, The Preamble, India's Soul and Ethical Compass, presented by Field for Philosophy. আজ ২৬শে নভেম্বর ভারতের সংবিধান দিবস। একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের সবার জন্য। আর আজকের এই বিশেষ দিনে আমরা এমন একটা বিষয় নিয়ে একটু গভীরে ডুব দিতে চলেছি যা আমাদের দেশের একেবারে গোড়ার কথা। ঠিক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে ফিল্ড ফর ফিলসফির একটি নিবেদন। শিরোনামটা হল প্রস্তাবনা প্রস্তাব। খুব সুন্দর একটা শিরোনাম। আর এই আলোচনাটা শুরু করতে গিয়ে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। বলুন। আজকের দিনে সংবিধানের প্রস্তাবনা কি শুধুই একটা ঐতিহাসিক দলিল যা আমরা হয়তো বছরে একবার মনে করি, নাকি এর চেয়ে বেশি কিছু? হ্যাঁ, নাকি এটা একটা জীবন্ত প্রতিশ্রুতি যা আমরা হয়তো প্রতিদিন একটু একটু করে ভাঙছি? ফিল্ড ফর ফিলসফির এই নিবেদনটি আমাদের ঠিক এই আয়নার সামনেই দাঁড়া করায়। এর লক্ষ্য হল প্রস্তাবনাকে শুধু আইনি পরিভাষার বাইরে এনে ভারতের নৈতিক ভিত্তি আর আমাদের সবার প্রতিশ্রুতির একটা দলিল হিসেবে বোঝা। আর সেই বোঝার শুরুতেই যে শব্দগুলো আসে তাতেই তো চমকে যেতে হয়। আমরা ভারতের জনগণ। ঠিক। ভাবুন একবার, কি সাংঘাতিক কথা। এখানে কোনো রাজা, কোনো সরকার বা ধরুন কোনো নির্দিষ্ট দলের কথা বলা হচ্ছে না, সরাসরি জনগণের কথা। একদম। ক্ষমতার উৎস হিসেবে সরাসরি দেশের সাধারণ মানুষকে চিহ্নিত করা হচ্ছে। এর মানে হল এই দেশের মালিকানা আমাদের সবার। বাহ। এই নিবেদনের লেখক যেমন বলছেন, এটা শুধু একটা সুন্দর বাক্য নয়, এটা একটা রাজনৈতিক বিপ্লব। বিপ্লব কিভাবে? যে দেশে শত শত বছর ধরে রাজতন্ত্র বা ঔপনিবেশিক শাসন চলেছে, সেখানে দাঁড়িয়ে এই ঘোষণা করা যে সার্বভৌমত্ব বা চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে, এটা একটা বিরাট পদক্ষেপ। আপনি যখন বলছেন এটা একটা বিপ্লব, তখন কথাটা আরও বেশি করে ভাবাচ্ছে। কারণ আজকের দিনে যখন রাজনৈতিক বিতর্ক বা মিডিয়ার কোলাহলে মনে হয় যে ক্ষমতা হয়তো অন্য কোথাও কেন্দ্রীভূত, তখন এই বাক্যটা আমাদের মনে করিয়ে দেয় আসল শক্তিটা কোথায়। ঠিক তাই। কিন্তু প্রশ্ন হল, এই ঘোষণা কি শুধু কাগজে কলমেই রয়ে গেছে? আমরা ভারতের জনগণ ঠিক কিসের প্রতিশ্রুতি দিয়েছিলাম নিজেদেরকে? লেখাটা বলছে 4টে মূল স্তম্ভের ওপর দেশটাকে দাঁড় করানোর কথা বলা হয়েছিল। আচ্ছা। আর এই 4টে স্তম্ভ হল ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। হ্যাঁ, আর এগুলোকে নিছক শব্দ হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। এগুলো আসলে একটা সভ্য সমাজ গড়ে তোলার 4টে শর্ত। তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক, ন্যায় বা জাস্টিস। ঠিক। প্রস্তাবনা কিন্তু শুধু আইনি বা আদালতের ন্যায়ের কথা বলে থেমে যায়নি। ও আচ্ছা। এখানে 3 ধরনের ন্যায়ের কথা বলা হয়েছে: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। এই জায়গাটা একটু ভাঙা যাক। সামাজিক ন্যায় মানে তো আমরা বুঝি যে জাত, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোনো বঞ্চনা চলবে না। রাজনৈতিক ন্যায় মানে ভোটে দাঁড়ানো বা ভোট দেওয়ার সমান অধিকার। কিন্তু এই অর্থনৈতিক ন্যায়ের ধারণাটা, এটা আজকের দিনের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয়। একদম। এই নিবেদনটিতেও এই নিয়ে বেশ জোর দেওয়া হয়েছে। একদিকে যখন দেশ অর্থনৈতিকভাবে এগোচ্ছে, তখন অন্যদিকে ধনী আর দরিদ্রের মধ্যে ফারাকটাও বাড়ছে। তাহলে সংবিধান প্রণেতারা যখন অর্থনৈতিক ন্যায়ের কথা বলেছিলেন, তাদের মাথায় ঠিক কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা কোনো নির্দিষ্ট অর্থনৈতিক মডেলের কথা বলেননি, কিন্তু তারা একটা লক্ষ্যের কথা বলেছিলেন। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল দেশের সম্পদ বা সুযোগ যেন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে জমা না হয়, সকলের যেন ন্যূনতম প্রয়োজন মেটানোর সুযোগ থাকে। আচ্ছা। তাই যখন আমরা দেখি যে দেশের জনসংখ্যার একটা ক্ষুদ্র অংশের হাতে বেশিরভাগ সম্পদ, তখন বুঝতে হবে প্রস্তাবনার এই আদর্শটা একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। আইন হয়তো ন্যায় দিচ্ছে, কিন্তু অর্থনীতি কি ন্যায় দিচ্ছে? এই প্রশ্নটা এখানে মূল। অর্থাৎ ন্যায্য সুযোগ পাওয়ার পরিকাঠামো তৈরি করা। কিন্তু শুধু সুযোগ পেলেই তো হবে না, নিজের মতো করে ভাবার, বলার বা বাঁচার স্বাধীনতাও তো দরকার। অবশ্যই। আর এখান থেকেই তো দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ স্বাধীনতার ধারণাটা আসছে, তাই না? একদম। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। প্রস্তাবনা এখানে শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলছে না। তাহলে এটা চিন্তা করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতার কথা বলছে। এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হল রাষ্ট্র ঠিক করে দেবে না আপনি কি ভাববেন,
কোন ঈশ্বরে বিশ্বাস করবেন, বা ধরুন সরকারের কোনো কাজের সমালোচনা করতে পারবেন কিনা। এই স্বাধীনতাগুলো একজন ব্যক্তির মানসিক ও নৈতিক বিকাশের জন্য অপরিহার্য। এটা ছাড়া একজন নাগরিক আর প্রজার মধ্যে কোনো তফাৎ থাকে না। কিন্তু এই স্বাধীনতার ধারণাটাও তো প্রায়ই একটা সংঘাতে জায়গা চলে আসে। যেমন ফিল ফর ফিলসফির এই লেখাটায় একটা খুব জোরালো উদাহরণ ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, যখন কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হয় তখন একদিকে থাকে নাগরিকদের মত প্রকাশের অধিকার, আর অন্যদিকে থাকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। ঠিক, এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটা আজকের দিনে একটা বিরাট পরীক্ষা। স্বাধীনতা মানে কি যা খুশি তাই করার অধিকার, নাকি এরও একটা সীমারেখা আছে? প্রস্তাবনা আমাদের এই কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি করে। আর এই স্বাধীনতার অধিকারটা যদি সবার জন্য সমান না হয়, তাহলে তো এর কোনো মানেই থাকে না। একদম। যদি কিছু মানুষ অবাধ স্বাধীনতা ভোগ করে আর বাকিদের কণ্ঠ রোধ করা হয়, তাহলে সেটা আর স্বাধীনতা থাকে না, সেটা বিশেষ সুবিধায় পরিণত হয়। ঠিক। আর ঠিক এই কারণেই তৃতীয় স্তম্ভটা এত গুরুত্বপূর্ণ, সাম্য বা ইকুয়ালিটি। এর সহজ অর্থ তো আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, রাষ্ট্র আপনার জন্ম, বংশ, ধর্ম বা লিঙ্গ দেখে আপনার সঙ্গে আলাদা আচরণ করতে পারবে না। সত্যি বলতে বাকি তিনটে শব্দের পাশে ভ্রাতৃত্ব বা ফ্র্যাটার্নিটি শব্দটাকে আমার সবসময় একটু নরম, মানে একটু কম গুরুত্বপূর্ণ মনে হতো। আচ্ছা। ন্যায়, স্বাধীনতা, সাম্য এগুলো খুব ওজনদার আইনি শব্দ, কিন্তু ভ্রাতৃত্ব এর মানে কি ভাই ভাই হয়ে থাকা? এই ধারণাটা অনেকেরই। এই নিবেদনটা পড়ার পর আমার ধারণাটা পুরোপুরি বদলে গেছে। লেখক এটিকে সংবিধানের সবচেয়ে মানবিক শব্দ বলেছেন। ঠিক। কেন এটিকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? আপনার এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কারণ বাকি তিনটি রাষ্ট্রকে নির্দেশ দেয়। রাষ্ট্র ন্যায় প্রতিষ্ঠা করবে, স্বাধীনতা দেবে, সাম্য নিশ্চিত করবে। কিন্তু ভ্রাতৃত্বের নির্দেশটা সরাসরি নাগরিকদের প্রতি। রাষ্ট্র জোর করে ভ্রাতৃত্ব তৈরি করতে পারে না। তার মানে এটা আমাদের দায়িত্ব। একদম। এর মানে শুধু একসঙ্গে থাকা নয়, এর গভীর অর্থ হল প্রত্যেক নাগরিকের মর্যাদাকে সম্মান করা এবং রক্ষা করার দায়িত্ব নেওয়া। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, আপনার পাশের বাড়ির মানুষটিও অন্য ধর্মের, অন্য ভাষার বা অন্য রাজনৈতিক মতের হতে পারেন, কিন্তু তার আত্মসম্মান রক্ষা করাটা আপনারও দায়িত্ব। বাহ! এই নিবেদনে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। এটা অনেকটা একটা পরিবারের মতো। পরিবারের মতো? হ্যাঁ, পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সব বিষয়ে একমত নাও হতে পারেন, কিন্তু একে অপরের সম্মান রক্ষার দায়িত্বটা সবাই পালন করেন। দেশটাও তো একটা বড় পরিবার। তাই তো। এই ভ্রাতৃত্বের বোধটা না থাকলে এত বৈচিত্র্য নিয়ে একটা দেশ এক থাকতে পারে না। এটাই সেই আঠা যা আমাদের সবাইকে জুড়ে রেখেছে। দারুণ ব্যাখ্যা। তাহলে এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে ভারত রাষ্ট্র নিজের যে পরিচয়টা দিচ্ছে সেটাও তো প্রস্তাবনাতেই লেখা আছে। হ্যাঁ, আছে। সেই 5টি শব্দ: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। চলুন এই শব্দগুলো নিয়েও একটু কথা বলা যাক। নিশ্চয়ই। এই শব্দগুলো আসলে ভারত রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে। সার্বভৌম মানে আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নেব, কোনো বিদেশি শক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে না। গণতান্ত্রিক মানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার দেশ চালাবে। আর প্রজাতন্ত্র মানে দেশের সর্বোচ্চ পদের অধিকারী, অর্থাৎ রাষ্ট্রপতি। তিনি বংশানুক্রমে আসবেন না। একদম, তিনিও নির্বাচিত হবেন। এই তিনটি নিয়ে খুব বেশি বিতর্ক নেই। কিন্তু পরের দুটো শব্দ, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটো তো মূল সংবিধানে ছিল না। না, ছিল না। এগুলো পরে যোগ করা হয়েছিল। এই নিবেদনটিতে এর পেছনের ইতিহাসটাও উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই শব্দ দুটি যোগ করা হয়। এর পেছনে একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। কি রকম? সমাজতান্ত্রিক শব্দটি যোগ করার উদ্দেশ্য ছিল এটা স্পষ্ট করা যে রাষ্ট্র শুধু নীরব দর্শক হয়ে থাকবে না, বরং দেশের মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য সক্রিয় ভূমিকা নেবে। আর ধর্মনিরপেক্ষ? আর ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করে এটা দ্ব্যর্থহীনভাবে প্রতিষ্ঠা করা হয় যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান আচরণ করবে। কিন্তু সমাজতান্ত্রিক শব্দটা নিয়ে লেখাটার মধ্যে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে, তাই না? হ্যাঁ। আমাদের অর্থনীতি তো এখন অনেকটাই বাজার ভিত্তিক, মানে মুক্ত অর্থনীতির পথে চলছে।
তাহলে সংবিধানের প্রস্তাবনায় এই সমাজতান্ত্রিক শব্দটার আজকের দিনে মানেটা কি দাঁড়ায়? এটা কি একটা বিরোধাভাস তৈরি করছে না? এটা একটা অত্যন্ত জটিল এবং প্রাসঙ্গিক প্রশ্ন। লেখাটি ইঙ্গিত দিচ্ছে যে ভারতের সমাজতন্ত্র সোভিয়েত মডেলের মতো রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি নয়। তাহলে কি? এখানে এর অর্থ হল গণতান্ত্রিক সমাজতন্ত্র, যেখানে ব্যক্তিগত উদ্যোগ থাকবে কিন্তু রাষ্ট্র সামাজিক ন্যায়ের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। অর্থাৎ লাভও হবে, আবার পিছিয়ে পড়া মানুষের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তাই মুক্ত অর্থনীতির সঙ্গে এর সংঘাতটা অনিবার্য নয়, বরং এটা একটা ভারসাম্য খোঁজার চেষ্টা। যদিও সেই ভারসাম্য কতটা রক্ষিত হচ্ছে তা নিয়ে বিতর্ক চলতেই পারে। অবশ্যই। বোঝা গেল। এতক্ষণ তো আমরা আদর্শের কথা বললাম, সংবিধান আমাদের কি স্বপ্ন দেখায় তা নিয়ে আলোচনা করলাম। কিন্তু ফিল ফর ফিলোসফির এই লেখাটা এখানেই থামেনি। এরপর এটা আমাদের একটা খুব অস্বস্তিকর আয়নার সামনে দাঁড় করায়। এবং সেটাই সবচেয়ে জরুরি। প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু উত্তরগুলো শায়দ ততটা নয়। হিসেবে প্রস্তাবনার এই মহান প্রতিশ্রুতিগুলোকে কতটা পালন করতে পেরেছি। আমরা যখন সামাজিক মাধ্যমে ভিন্ন মতের কাউকে দেখি, তখন কি তার মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করি নাকি অসহিষ্ণু হয়ে উঠি? এটা একটা বড় প্রশ্ন। সাম্যের যে স্বপ্ন আমাদের সংবিধান প্রণেতারা দেখেছিলেন, সেই জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সাম্য কি আমাদের সমাজে সত্যি প্রতিষ্ঠিত হয়েছে? আর ভ্রাতৃত্ব, যেটাকে আমরা সবচেয়ে মানবিক শব্দ বললাম, সেই আদর্শ আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের রাজনৈতিক কথাবার্তায় কতটা বেঁচে আছে? ঠিক। যখন নির্বাচনের সময় বা কোনো সামাজিক উত্তেজনার সময় পরিচিত মানুষগুলোকেও ধর্মের বা জাতের পরিচয়ে ভাগ হয়ে যেতে দেখি, তখন কি মনে হয় না যে প্রস্তাবনার ওই শব্দটা শুধু বইয়ের পাতাতেই রয়ে গেছে? এই প্রশ্নগুলো আমাদের আত্মজিজ্ঞাসার জন্য খুব দরকারি। একদম। কারণ প্রস্তাবনা তো শুধু মুখস্থ করার জন্য লেখা হয়নি, এটা প্রতিদিন যাপন করার একটা আদর্শ। ঠিক। যদি প্রস্তাবনা আমাদের দৈনন্দিন আচরণে, আমাদের সিদ্ধান্তে, আমাদের কথাবার্তায় প্রতিফলিত না হয়, তাহলে গণতন্ত্র শুধু 5 বছর অন্তর ভোট দেওয়ার একটা অনুষ্ঠানে পরিণত হবে। এর ভেতরের আত্মাটা হারিয়ে যাবে। একদম। এই নিবেদনের মূল বার্তাটাই হল প্রস্তাবনা আমাদের জন্য একটা নৈতিক কম্পাস বা দিশা। যখনই আমরা পথ হারাই, এটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের কোন পথে চলার কথা ছিল। আলোচনা শেষে এসে এটাই স্পষ্ট হচ্ছে যে সংবিধান দিবসে প্রস্তাবনা পাঠ করাটা শুধু একটা নিয়ম রক্ষার অনুষ্ঠান নয়। না, বিলকুলই নয়। এটা আসলে নিজেদের কাজের হিসেব নেওয়ার দিন, আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো মনে করার দিন। ফিল ফর ফিলোসফির এই নিবেদন থেকে পাওয়া চূড়ান্ত বার্তাটিও খুব জোরালো। প্রস্তাবনা কেবল একটি সুন্দর প্রস্তাব নয়, এটি একটি কঠিন প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতিটা কার প্রতি? নিজেদের প্রতি। এটি একাধারে রাষ্ট্রের আত্মা এবং একই সঙ্গে প্রত্যেক নাগরিকের কাঁধে চাপানো এক নৈতিক দায়িত্ব। আর এই আলোচনাটা শেষ করার জন্য আমি লেখাটার শেষ ভাবনাটা তুলে ধরতে চাই, যা আমাদের সবাইকে আরও গভীরে ভাবতে সাহায্য করবে। নিশ্চয়ই। লেখক বলছেন, আজকের দিনে প্রকৃত দেশপ্রেম মানে শুধু পতাকাকে সম্মান করা বা জাতীয় সঙ্গীত গাওয়া নয়। তাহলে কি? প্রকৃত দেশপ্রেম হল প্রস্তাবনার মূল্যবোধগুলোকে, ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন লড়াই করা। বাহ, খুব শক্তিশালী কথা। তাহলে প্রশ্নটা হল, এই দেশপ্রেমকে বাস্তবায়িত করার জন্য কাল সকালে ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের অফিসে, পাড়ার চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই মূল্যবোধগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ব্যক্তিগত বা সম্মিলিতভাবে ছোট ছোট কী পদক্ষেপ নিতে পারি? এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব আমাদের সবার। একদম, দায়িত্বটা আমাদের সবার। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.